এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বশিরের লাশটা দেখা মাত্র রৌনকের চিন্তা ভাবনা দ্রুত ছুটতে শুরু করলো। ও যদি এই মুহূর্তে পুলিশকে কল করে তাহলে পুলিশের সন্দেহের তালিকায় সর্বপ্রথম ওর নামটাই লেখা হয়ে যাবে। আবার ওকে এভাবে ফেলেও তো যেতে পারবে না। বিষয়টা অমানবিকতার পর্যায়ে পড়ে যায়। ভালো মানুষের সংজ্ঞা ওর ক্ষেত্রে প্রযোজ্য নাই হতে পারে, তবে এতখানি অমানবিকও তো নয়। তাহলে করবেটা কি? মাথার চুল আঁকড়ে ধরে অস্থিরভাবে পায়চারি করতে শুরু করলো রৌনক। এলোমেলো চিন্তা থেকে মুক্তি পেতে সিগারেট ধরাবে বলে সিদ্ধান্ত নিল। এরপর হঠাৎই মনে হলো সিগারেটের ফিল্টার রাশের পাশে পড়ে থাকতে দেখলেও তো সমস্যা। পুলিশ এটাকে খুনির রেখে যাওয়া এভিডেন্স হিসেবে ধরে নিতে পারে। পারিবারিক সম্পর্কের জের ধরে লোকটার সাথে যেহেতু ওর সম্পৃক্ততা আছে, তাই না চাইতেও ঘুরে ফিরে সন্দেহের তীর ওর দিকেই ঘুরে যাবে। এত বড় রিস্ক তো রৌনক নিতে পারে না। প্যাকেট বের করতে গিয়ে হাত থামিয়ে পুনরায় তা পকেটে চালান করে দিতে বাধ্য হলো রৌনক। আরও কিছুটা সময় পায়চারি করে কাটানোর পর শেষ পর্যন্ত একটা প্ল্যান এলো ওর মাথায়। দলের ছেলেগুলোর দ্বারা বস্তাবন্দি লাশটাকে অন্য কোথাও ট্রান্সফার করে এখানকার ওদের উপস্থিতি সম্পূর্ণরূপে মুছে দিলে সমাধান হয়ে যায়। মজনু বলে একটা ছেলের উপর রৌনকের পূর্ণ আস্থা আছে। এর পূর্বে ওর দ্বারা এমন লাশ গুম প্রমাণ লোপাটের অ্যাসাইনমেন্ট করানো হয়েছে। এত নিপুণ কৌশলে ও কাজ সম্পন্ন করে, কারোর সাধ্যি নেই ওকে ধরবে। প্ল্যান সাজানো হয়ে গেলে বিলম্ব করে না রৌনক। মুঠোফোন বের করে ক্লাবের টেলিফোন নম্বরে কল করে। নিয়ম অনুযায়ী বার কয়েক বেজে যায় টেলিফোন, কেউ রিসিভ করে না। যখনই 3বারের বেশি কল ঢুকে তখন নির্দেশ মতো একটা ছেলে সে রিসিভার তুলে। রৌনক যেন হাঁপ ছেড়ে বাঁচে। ভূমিকার সূচনায় সময় ব্যস্ত না করে সোজা সে নিজের অবস্থান জানিয়ে যত দ্রুত সম্ভব মজনুকে লোকেশন পাঠানোর নির্দেশ দেয়। অপেক্ষা দীর্ঘ হয় না। লালবাগের আশেপাশে অবস্থান করায় দ্রুতই মজনুর কাছে খবর চলে যায় এবং সময় ব্যয় না করে তৎক্ষণাৎ সে রওনা দিয়ে দেয়। সমস্ত রকমের প্রিপারেশন নিয়ে সে আসে, কারণ ভাই তাকে ডাকলে একমাত্র কোনো কাজে ডাকতে পারে এতদিনে জানা হয়ে গেছে মজনুর। তার বেশ আনন্দই হয়। সে বুঝতে পারে ভাই তাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারে এবং মিজান দাদার পর ভাইয়ের ভরসার জায়গা খুঁজলে একমাত্র মজনুরের নাম পাওয়া যাবে নিশ্চিত। তার জীবনে এটাই একমাত্র বড় প্রাপ্তি। মজনুর ধারণা সঠিক ছিল। বস্তাবন্দি অজ্ঞাত এক মরদেহ সরাতেই ওর ডাক পড়েছিল ভর দুপুরে। প্রিপারেশন তো ও নিয়ে এসেছিল, পরিচয় গোপনের প্রিপারেশন। রৌনক বলা মাত্র নিজের ভুল পাল্টে চট করে ও কাজে লেগে পড়লো। লাশ কার কিভাবে খুন হলো এসব নিয়ে নিমেষ মাত্র আগ্রহ দেখালো না। অযথা আগ্রহ ভাইয়েরও পছন্দ না, ওরও না। তবু যেতে যেতে কি মনে করে প্রশ্ন করলো খুনটা রৌনকের হাতে হয়েছে কিনা। রৌনক সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে দৃপ্ত স্বরে বলল, না। এরপর আর দেরি চলে না। মাল ভর্তি কোনো বস্তা কাঁধে চাপিয়েছে এমন ভাবে সে লাশটা নিয়ে জঙ্গলের গভীরে অজানায় মিলিয়ে গেল। রৌনক জানে মজনুর হাতে কাজ সঁপেছে মানে দুশ্চিন্তার কোনো অবকাশ নেই। তবু সে আশপাশটায় ভালো মতো চোখ বোলালো তাদের উপস্থিতির কোনো প্রমাণ ছুটে গেল কিনা পরীক্ষা করার জন্য। কার না কার খুনের দায় সে মাথা পেতে নেবে নাকি। সতর্ক দৃষ্টিতে চারিদিকে স্ক্যান করতে করতে খুব অদ্ভুতভাবে রৌনকের চোখে বিঁধে গেল সত্যিকার খুনির ফেলে যাওয়া একটা এভিডেন্স, যেটা বশিরের লাশের মতোই আরেকটা অপ্রত্যাশিত বিষয় ছিল ওর কাছে। নিচু হয়ে জিনিসটা হাতে তুলে নিলে ওর কপালের ভাঁজগুলো আরো গভীর আরো গাঢ় হলো। মগজে এই দুটো প্রশ্নই সবার আগে উত্থিত হলো। তার সাথে বশিরের সাথে কিসের সম্পর্ক থাকতে পারে? ঠিক কোন কারণে সে লোকটাকে খুন অবধি করে দিল? অদ্ভুত। প্রশ্ন দুটোর উত্তর জানবার জন্য রৌনকের মনটা এত ব্যাকুল হয়ে উঠল, তবু সে সঠিক সময় নামক অপেক্ষার কাছে দমে গিয়ে এভিডেন্সটা সযত্নে পকেটে চালান করে দিতে বাধ্য হল। এই জিনিসটা সেদিনেই দিনের আলো নিয়ে আসবে, যেদিন তার সাথে সামনাসামনি দেখা অথবা কথা হবে। এ যাত্রায় আর রৌনকের নির্ভর হওয়া হলো না। কিছুটা বিষণ্ণতা, কিছুটা বিমোর ভাব আর একরাশ রাগ মিলেমিশে তার কাটার মতো তাকে পেঁচিয়ে শরীরের ক্লান্তি ভাবকে হঠাৎ বাড়িয়ে দিল।
আজ বহুদিন পর ফের বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল রৌনক। সে কতকাল আগে ফেলে আসা শৈশব চিত্রে এক পুচকালি লিপ্টে সুখের সময়টা তীব্র আধার হয়ে গিয়েছিল, যে ব্যক্তিটার জন্য আজ সে প্রকৃতির নিয়মে শাস্তি পেয়েছে। দারিদ্র্যের সংসার, চরম অবহেলিত অশান্তিময় একটা জীবন এবং সবশেষে আতঙ্ক মিশ্রিত মৃত্যু। এটা হয়তো প্রকৃতির একটা প্রতিশোধ তার উপর। কিন্তু রৌনকের প্রতিশোধ তো পূর্ণ হলো না। তার সহজ সরল ভীষণ ভালো মানুষ পিতার চোখজোড়া, যার অপমানে সিক্ত হয়েছিল, তাকে তো নিঃসহায় ক্ষমাপ্রার্থীর স্থানে বসানো হলো না। তার পূর্বেই কোনো এককালে অবচেতনে রৌনক যা চেয়ে এসেছে অথবা চাইছে তা একের পর এক পূরণ তো হচ্ছে, কিন্তু কিছুতেই ওর স্বস্তি মিলছে না। কেন? সব ওর কাছে কাকতালীয়, রিপ্লেসমেন্ট নতুবা করুণা মনে হচ্ছে। দিনকে দিন রৌনকের ইগোটা ভীষণভাবে হার্ট হচ্ছে এসব ঘটনায়। না কাকতালীয় ও বিশ্বাস করে, আর না রিপ্লেসমেন্ট কিংবা করুণা ওর পছন্দ। রৌনকের বিকল্প শুধুমাত্র রৌনক, অন্য কারোর বিকল্প হতে ওর বিন্দু মাত্র আগ্রহ নেই। না কারোর করুণা মিশ্রিত সহযোগিতার প্রয়োজন মনে করছে। কেন কেউ শুভাকাঙ্ক্ষীর মুখোশ পরে বারবার ইগোটাকে এভাবে হার্ট করার চেষ্টা করছে? কিসের চাহিদায়? মুঠোভর্তি ঔষধ আর বাড়ির লোকের ক্লান্তিহীন যত্নে উপমার জ্বর কিছুটা সারল। আজ দিন তিনেক পর ওর চেতনাও ফিরেছে, উঠে বসার শক্তিটুকু হয়েছে। জানালার গারদে পিঠ থেকে দুর্বল চোখে ঘরের মধ্যে জান্নাতে ছুটে ছুটে দেখছে উপমা। মামির নির্দেশে আজ ওর ঘরের সমস্ত পর্দা বেডশিট পাল্টানো হচ্ছে। উপমা শুনেছে মামি নাকি মানত করেছিল সেজ ভাইয়ের জামিনের জন্য, সাথে ওর সুস্থতার আশায়। আগামীকাল হুজুর ডেকে বাড়িতে মিলাদ পড়ানো হবে। পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি ঘরটাকেও তাই নতুন রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কদিনে সেজ ভাই নামক ঘুর থেকে বেরোনোর পর আজ খুব করে রৌনককে মনে পড়ছে উপমার। কে জানে কেমন আছে মানুষটা, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কি না। খোঁজ না পেয়ে কি খুব অস্থির হয়েছে, তোলপেছে? কার কাছে গেলে মিলবে উত্তর? মাথা নামিয়ে ছোট্ট করে শ্বাস ফেলে জানালা দিয়ে বাইরে তাকালো উপমা। বাড়ির পেছন গেটটা এই জানালা দিয়ে স্পষ্ট দেখা যায়। ওই তো ওইখানটায় গেটের সামনে তাদের পরিচয় পরিণয়ে পাল্টে গেল। বেশি দিনের কথা তো নয়, কয়েকদিনের সফরে শহরের বাইরে যাবে বলে ওর থেকে বিদায় নিতে এলো রৌনক। উপমা কখনো বলার সুযোগ পায়নি সেদিন রৌনককে বিদায় দিতে গিয়ে ওর বুকের বাঁ দিকে কি অপরিসীম শূন্যতার সৃষ্টি হয়েছিল। একটা নাম না জানা যন্ত্রণা বিষের মতো ছড়িয়ে পড়েছিল সমস্ত বুক জুড়ে। মনে হচ্ছিল শক্ত বাঁধনে মানুষটাকে আঁকড়ে ধরে বলে, কোথাও যাবেন না রৌনক। একবেলা আপনার দর্শন না পেলে যে মরুর শূন্যতার সৃষ্টি হয় আমার ভেতর ঘরে। যেতে হলে না হয় সেই শূন্যতা থেকে পরিত্রাণের উপায়ও বলে দিয়ে যান। ওর কখনো জানানো হয়নি রৌনককে। যোগাযোগবিহীন দিনগুলিতে মানুষটার শূন্যতায় কি দুর্বেদ্য ঝড় উঠে বুকের ভেতরে। ও অভিমানে কতগুলো চিঠি লিখে ইচ্ছে হয় রৌনককে নামে ডাক বাক্সে পোস্ট করে দেয়, কিন্তু আত্মগোপন করা মানুষটার ঠিকানা যে ওর জানা থাকে না। তাই তো চিঠিগুলো সংগোপনে সাজিয়ে রাখতে হয় ডাক বাক্সে, আর দেয়া হয় না। এভাবে বিরহ বিষাদ সারা বেলা জড়িয়ে ধরে রাখে ওদের সম্পর্কটাকে। মাঝে মধ্যে উপমা ভেবে পায় না ওদের সম্পর্কের পরিণতি। আচ্ছা, এমন যদি কোনো দিন আসে চিরকালের তরে ওদের পথ আলাদা হয়ে যায়, উপমার নাম সারা জীবনের জন্য অন্য কারোর সাথে জুড়ে দেওয়া হয়, তাহলে রৌনক সে খবরও না পায়, তাহলে কি হবে? সইতে পারবে মানুষটা? মেনে নেবে অনন্তকালের বিরহ? উপমা তো মানতে পারবে না। ভালোবাসাকে পায়ে ঠেলে অন্যকে আপন করে নেওয়া ওর কাছে জীবিত অবস্থায় মৃত্যুর কাফন গায়ে জড়িয়ে নেওয়ার মতো পৃষ্ঠ অভিশাপ। রৌনকবিহীন অভিশপ্ত জীবন তো ওর চায় না। ওর শুধু নিজের ভালোবাসাকে চায়। গড়াতে চিবুক রেখে বিষণ্ণ সুরে উপমা স্বাগতোক্তি করল, নিস্পন্দ আমার এই মুহূর্তে আপনার সঙ্গ যে ভীষণ প্রয়োজন মাস্তান সাহেব। কোথায় আপনি? দেখা দেবেন না? বুকের খাঁচায় লুকিয়ে নিয়ে ভরসা দিয়ে বলবেন না, এত চিন্তা কিসের পাগলি মেয়ে, আমি আছি তো। আমার আপনাকে চাই রৌনক, ভীষণভাবে চাই। বিড়বিড় করতে করতে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল উপমা। নিঃশব্দে ওর সমস্ত বেদনা নোনা অশ্রুরূপে গড়িয়ে গড়িয়ে জমা হতে লাগলো চিবুকের খাঁজে।
রৌনক থাকলে অবশ্য অশ্রু বর্ষণের অবকাশ থাকতো না। প্রিয়তমার চোখের জল যে ওর বড্ড অপছন্দের। ঘরে ফিরে বিছানায় গা এলিয়ে দিলে সমস্ত অবসাদ শরীরী ভাষায় ফুটে উঠল রৌনকের। চোখের উপর হাত রেখে জোর করে একটু ঘুমানোর চেষ্টা করলো। ঘুম যদিও এলো না, তবে তন্দ্রা ভাব একটুখানি হলো। ক্ষণিকের সেই তন্দ্রা ঘুরে ওর মনে হলো বালিশে নয়, ও যেন ঠিক উপমার কোলে মাথা রেখে শুয়ে আছে। ওর ঘন চুলের ভেতরে আবাদে উপমার 5 আঙ্গুলের খেলা। প্রিয়তমার মধুর স্পর্শ, দেহের সুবাস আর প্রাণোচ্ছল হাসি চার দেয়ালে ভেসে বেরিয়ে এক ঐশ্বরিক পরিবেশের সৃষ্টি করছে চারিপাশে। সে মোহের বন্যায় ভাসতে ভাসতে রৌনক কল্পনা করতে লাগলো তীব্র চেতনা শক্তির কাছে হেরে তন্দ্রা ভাবটা যেন পুরোটা কেটে গেছে। আরও কাছে থেকে প্রিয়তমার মায়াভরা মুখখানি দেখার বাসনায় একসময় না পেরেও উঠে বসলো। মৃদু হেসে এরপর কিছু বুঝে ওঠার পূর্বেই প্রিয়তমার লতানো কোমর আঁকড়ে ধরে কোলে টেনে নিল অবলীলায়। উপমার অবাক দৃষ্টি ওর সান্নিধ্য রীতিমতো পাগল করে তুলছিল রৌনক। ঘোরগ্রস্তের মতো ও একটু একটু করে এগিয়ে প্রিয়র চিবুক ছুঁয়ে দিল আঙুলের মিহিন স্পর্শে। তবু কেন যেন মন ভরাতে পারল না। রাগ হলো ওর, ভীষণ রাগ। আঙুল সরিয়ে তাই ঘ্রাণেন্দ্রিয়ের স্পর্শে চিবুকের মাতাল সুবাস টেনে নেয়ার চেষ্টা করলো। খানিক বাদে আলতু রাতের চাপ। ওর কাঁধে উপমার নখের আঁচড় কি ভীষণ জীবন্ত লাগছে। উপমাকে নিয়ে ভাবনা দিনকে দিন আরো গভীর, আরো প্রসারিত হচ্ছে। কি জাদু করেছে মেয়েটা ওকে? ওর ভাবনা এলে কেন এত আচ্ছন্ন হয়ে যায় রৌনক? উত্তর আছে। স্থানান্তরের দিন 4 পর বস্তাবন্দি ওই লাশটা মিলল পূর্বের জায়গা থেকে কয়েক মাইল দূরে, শহরের প্রায় বাইরে, রেললাইনের ধারে। এক প্রত্যক্ষদর্শী সর্বপ্রথম লাশ আবিষ্কার করে পুলিশের সাথে যোগাযোগ করে। ভাগ্যিস কেস অন্য থানার আন্ডারে পড়ে বলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল রৌনক। দেশে অস্থিতিশীল পরিস্থিতি আগে থেকেই বিরাজমান। এমন বস্তাবন্দি লাশ পাওয়া তেমন বড় কোনো ব্যাপার নয়। প্রতিবার যেমন সপ্তাহখানেক মিডিয়া পুলিশের হুমিতুম্বি চলে, এরপর সব ঠান্ডা। এবারেও তার ব্যতিক্রম হবে বলে মনে হলো না রৌনকের। ভাগ্যিস বকুলরা পুলিশ কেস টেসে যায় না, নইলে এবারে বশিরের মৃত্যুটাকে বিচ্ছিন্ন একটা ঘটনা বলে চালিয়ে দেওয়া মুশকিল হয়ে যেত। লাশটা যে ফাইন্ড আউট হয়েছে এই খবর রৌনক পেল কাউনিয়ায় আনিস শেখের বাড়ির ড্রয়িং রুমে বসে। আতনুর জামিনের বিষয়টা নিয়ে আলাপ আলোচনার এক পর্যায়ে টিভিতে তারা সংবাদটা দেখতে পেল। পুরো ড্রয়িং রুম জুড়ে উপস্থিত ছিল মাত্র 4 জন। আনিস, রৌনক, মিজান এবং দলের আরেকটি ছেলে। ওই ছেলেটা রৌনকের সাথে বশিরের সম্পর্ক জানে না, তাই নর্মাল কোনো মৃত্যু হিসেবে বিষয়টা নিল। কিন্তু বাকি 2 জন, আনিস আর রৌনকের নিষ্পৃহতা দেখে মিজানের বেশ খটকা লাগ। সে তো অন্তরে চমকে গেছে এমন খবরে। যে লোকটাকে খুঁজবে বলে সপ্তাহ জুড়ে নাওয়া নেই, খাওয়া নেই, এক শহর থেকে আরেক শহর পাগলের মতো ছুটাছুটি করেছে, লোক লাগিয়ে শহর তোল পার করে দিচ্ছে, সে বাড়ির কাছেই বস্তাবন্দি হয়ে মরে পড়ে আছে। এর চেয়ে আশ্চর্যের ঘটনা আর কিছু হয়? সবচেয়ে সন্দেহজনক তো লাগছে রৌনকের আচরণ। কোনোভাবে রৌনক তো এসবের সাথে। ভাবনা সুদূর প্রসারী হলো না মিজানের। এর পূর্বে টিভি বন্ধ করে দিয়ে গলা খাকারি দিল আনিস। মিজান আর রৌনক একে অপরের দিকে ঠান্ডা চোখে চেয়ে ইশারা করলো যেন পরস্পরকে। এরপর মনোযোগী হয়ে উঠলো আনিসের কথায়। একটু নড়ে চড়ে বসে আনিস বলতে শুরু করলেন। শেষ প্রশ্নটার সময় রৌনকের দিকে এমন ভাবে তাকালেন আনিস যেন জিজ্ঞাসা তাকেই করা হয়েছে। দুদিক যে সামনে চলার চেষ্টা করছে আনিস তা বুঝলো রৌনক। ভীষণ বিরক্ত লাগলো তার, তবু বিরক্তি বুঝতে না দিয়ে সম্মতিসূচক মাথা নাড়ল। অতনুকে ঠান্ডা মাথায় সব বোঝায়, তারপর বাইর করতে হবে। কেসের তদন্ত হবে জোরে সোরে। ওর উপর থেকে অ্যালিগেশন সরানো না গেলে অনির্দিষ্টকালের জন্য ওরে গা ঢাকা দিয়া থাকতে হবে। এরপর নির্বাচনটা কেটে গেলেই আশা করা যায় সব কিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন নিজাম সাহেব। এক নিঃশ্বাসে বলে তবে থামলো আনিস শেখ। অপেক্ষা করলো বাকিদের মতামতের। এদিকে বাকিরাও নিজ নিজ ভাবনায় মশগুল। রৌনক ভাবছে অতনুকে ওরকম অবদমিত অবস্থায় দেখে তার তো আনন্দই হচ্ছে, তাই কোনোরূপ বিতণ্ডার প্রশ্ন এখানে আসে না।
সিদ্ধান্তে সম্মতিটা সে কারণে সবার আগে রৌনকের তরফ থেকে এলো। ওদিকে বাকি দুজনের মতামত সেদিকে ঝুঁকে। তবু খানিকটা কথাবার্তা হলো কোনটা ভালো হয় কোনটা মন্দ হয় এসব নিয়ে। আলাপচারিতার পর ঘন্টা খানেকের বেশি গড়ালো না। আনিস তবু সকলকে বসতে বলল মদের আড্ডা জমানোর উদ্দেশ্যে। কিন্তু বশিরের বিষয়টা ইঙ্গিত দিয়ে রৌনক আর মিজান বসতে চাইল না। অন্য ছেলেটা অবশ্য রয়ে গেল, শুধু মিজান আর রৌনক বেরিয়ে এলো। আনিসের বাড়ি থেকে বেরিয়ে হুন্দায় উঠবার মুহূর্তে সিগারেট জ্বালাতে জ্বালাতে হুট করে মিজান বলে উঠল, রাজনীতি জিনিসটা বড় জাউরা টাইপের জিনিস আছে ভাব। এই শালার নেশা এত ভয়াবহ, সহজ সরল মানুষদের কেমন পাল্টায় দেয়। রৌনক বুঝতে পারলো কোনো কারণে অভিমানের ছোঁয়া লেগেছে বন্ধুর মনে। হয়তোবা রৌনকের কোনো আচরণে মিজান কষ্ট পেয়েছে। বুঝেও আবুজ সেজে মিজানের বুকের উপর মৃদু চাপড় যুগে রৌনক বলল, হঠাৎ না বন্ধু, আমি বহুদিন থেকে ভাবতেছি এই জিনিসটা আমাদেরকে কেমন বদলাই দিচ্ছে। আমাদের ধ্যান ধারণা চরিত্র সবকিছুকে কমপ্লিকেটেড বানিয়ে দিচ্ছে। ধুর বেটা, নিয়ত ঠিক থাকলে কোনো কিছুরই সাধ্য নাই, মানুষের চরিত্র পাল্টায় দেয়। রৌনকের এই কথার প্রেক্ষিতে সিগারেট ফেলে অদ্ভুতভাবে হাসলো মিজান। সে হাসির অর্থ, তুই তো ঠিকই পাল্টে গেছিস, আবার বলছিস চরিত্রের বদল হয় নাই। বুঝতে রৌনকের অসুবিধায় হলো না। হুন্ডা স্টার্ট দিতে দিতে মিজানের উদ্দেশ্যে সে বলল, বন্ধুত্ব অস্বীকার করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, বুঝলি মিজান। মানুষ পাল্টালেও সবসময় সম্পর্কের ভাব পাল্টায় না। কোনো না কোনো একভাবে অপরিবর্তনে মনের কোণে পড়ে থাকে অমলিন। হ্যাঁ, হয়তো পরিস্থিতি কোনো সময় বয়ে চলা ধারার পরিবর্তন ঘটানোর নির্দেশ দেয়, তাই বলে সম্পর্ক পাল্টে গেছে এমন ধারণা রাখা ভুল। একটু থামলো রৌনক। সরাসরি মিজানের চোখে চোখ রেখে এরপর সাবলীলভাবে বলে উঠল, তোর থেকে কখনো যদি কিছু লুকাইয়া থাকি, বুঝবি সঠিক সময়ের অপেক্ষা করছি। তুই যেমন আমার ভালো ভেবে অনেক জিনিস আড়াল রাখার চেষ্টা করিস, তেমনি আমি শুধু দরকারের সময় নেই। ভরসা রাখিস তোর বন্ধু তোর সাথে কখনো বিট্রে করবে না। বন্ধু যে তার অভিমানের জায়গাটা ধরতে পেরেছে ভেবে খানিক অস্বস্তি হলো মিজানের। তবু সে অনাযোগের সুরে বলল, বশির মরার খবর যে তুই জানতিস, আমাকে এত কইসি নাই। বলবো কখন বেটা, কালকে অবধি তুই শহরের বাইরে ছিলি। রৌনকের কণ্ঠে এবার রাগের আভাস। ভুলটা বুঝতে পেরে এবারে যেন টনক নড়ল মিজানের। জিহ্বায় কামড় দিয়ে এক হাতে কান ধরে সে বলল, সরি দোস্ত, মাই মিস্টেক। কিন্তু ওই ব্যাটাকে মারলো কে? কোনোভাবে তুই কি? আরে না, আমার কোনো অ্যাসাইনমেন্ট তোকে ছাড়া হয়েছে? রৌনকের ঘুর আপত্তিতে কথা চাপা পড়ে গেল মিজানের। ভাবুক হয়ে উঠল সে। এই প্রশ্নের উত্তর খুঁজতে বশিরকে তাহলে মারল কে? উত্তরটা রৌনক জানে। ভাবুক বন্ধুটিকে দেখে তাই আনমনে বাঁকা হাসল সে। হুন্ডায় উঠতে উঠতে রহস্য সুরে প্রশ্ন ছুড়ল, লাশটা ভালো মতো দেখেছিলি? গলা পুরো ফাঁকা, হাত পায়ের একটা রগও আস্ত ছিল বলে মনে হয় না। ভাবতো এমন ক্লিনচিট মার্ডার প্যাটার্ন কার কথা মনে করায়? এক ঝাঁপে প্রশ্নের ডালা এই কথাতেই যেন শূন্য হয়ে যায়। তরিতাহতের মতো মিজান বিড়বিড় করে, আনিস ভাই। ঠিক সেই সময়ে রৌনকের পকেট থেকে কুড়িয়ে পাওয়া এভিডেন্স বের করে হাতের তালুতে রাখে। চোখ কষলে দৃষ্টিপাত করলে মিজান দেখে একটা সোনা রঙের অ্যান্টিক্যাটারের ত্রিকোণ ব্লেডের অংশ। আপাত দৃষ্টিতে এই এভিডেন্স অন্য কারোর হতে পারে বলে ধারণা করা যেতেই পারে। তবে আর কেউ জানুক না জানুক, রৌনক আর মিজান খুব ভালোভাবেই জানে আনিস শেখ সবসময় অনন্য কিছু শখ রাখতেই পছন্দ করেন। এই অদ্ভুত রঙের মার্ডার উইপন তার শখগুলোর মধ্যেই একটা। পাশাপাশি সে যখন যে উইপন দিয়ে খুন করে তা ভেঙে ভিকটিমের পাশে রেখে আসা তার অন্যতম বৈশিষ্ট্য। তাই সন্দেহের অবকাশ নেই এই খুনের সাথে আনিসেরই সম্পৃক্ততা রয়েছে। নৈশব্দে নিস্তব্ধতায় এক দৃষ্টিতে অ্যান্টি কাটারটার ভাঙা ব্লেডে তাকিয়ে থাকতে থাকতে দুই বন্ধুর মনে একযোগে একই রকম প্রশ্ন উত্থিত হলো। বশিরের সাথে আনিস শেখের কিসের শত্রুতা থাকতে পারে? কোন মোটিভে সে খুনটা করলো? কেন? দিন কয়েক পরের ঘটনা। রকিবুলের সাথে পার্সোনাল মিটিংয়ের পর মন্ত্রী সাহেবকে সে সুযোগ করে দিয়েছে প্রাইভেটে অতনুর সাথে সাক্ষাতের।
বলার অপেক্ষা রাখে না। জামিন পিছিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত দলগতভাবে সবাই নিয়েছে তা অতনুকে বোঝানোর গুরুদায়িত্বে নিজাম স্বেচ্ছায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন। আনিস কিংবা অন্য কেউ গেলে অতনু মানতে চাইবে না, উল্টো রেগে যাবে। এ ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত। এছাড়াও যেসব স্থানে তার উপস্থিতি আবশ্যক সেসবে আর হেলা করবেন না বলেই ঠিক করেছেন নিজাম। হেলা করেই তো আজ ক্যারিয়ার বিপর্যয়ের পথে। এই এতদিনে নির্বাচনকে ঠিক দরজার উপাসে দাঁড়িয়ে থাকতে দেখে তার টনক নড়েছে। এছাড়াও ক্ষমতার মজা একেবারে বুঝে যাওয়া মানুষ হুট করে ক্ষমতাবিহীন হয়ে গেলে আত্মসম্মানের উপর কড়া চপেটাঘাত পড়ে বইকি। নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণহীন দেখার পূর্বে যে করেই হোক শৌকতকে আসনে বসাতে পারলে বলতে যান নিজাম। মাত্র আর এক দফা ইলেকশন তার বিজয়ী হওয়া চাই। এরপর রুলিং পার্টিতে শৌকতকে কি করে নিয়ে আসতে হবে রোড ম্যাপ ওনার তৈরি। জেলে অতনুকে অপেক্ষাকৃত ভালো পরিবেশে রাখা হয়েছে, তবু স্ট্রেস, দেশ, রোষ এসবের ছাপে তার চেহারা কিছুটা খারাপ হয়ে গেছে। গোপন কক্ষটায় প্রবেশ করা মাত্র মিটিমিটি আলোতে অমন চোখের নিচে কালি লেপা জীর্ণ অতনুকে দেখে কিছুটা খারাপই লাগলো নিজামের। কিন্তু যতটা না খারাপ অনুভূতি হলো তার চেয়ে কয়েকগুণ বেশি নাটকীয়ভাবে সে উপস্থাপন করলো। তোকে এই অবস্থায় আমি আর সহ্য করতে পারি না রে অতনু, আহা। মন্ত্রীর স্বরে কতটা মেকি ভাব মিশিয়ে তা অতনুর বুঝতে সমস্যা হলো না। সোজা হেঁটে সে চেয়ার টেনে বসতে বসতে সে তার ছেলের হাসি হেসে বলল, আমার এই পরিস্থিতি তো আপনার জন্যই বস। আপনি চাইলে কখনো এই পরিস্থিতি ফেস করা লাগতো? কণ্ঠে রোষ স্পষ্ট। নিজামের আতে ঘা লাগলো বেশ, তবে এত সহজে সে এসব আমলে নেয় না। এছাড়া অতনুর অবস্থা চিন্তা করলে আমলে নেওয়া উচিতও নয়। বিষয়টাকে সামাল দিতেই হাত তুলে বলে উঠলেন, বেকার আমাকে ভুল বুঝতেছিস তুই। তোর জামিনের জন্য যে কত কষ্ট করছি এসব ভেতরে থেকে বুঝতে পারছিস না। আগে তো এত সময় লাগতো না বস। এর আগে কতবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাতারাতি কেসই বাতিল হয়ে গেছে, আর তো জেলে যাওয়া। অতনুর আর কিছু বলার পূর্বে নিজামই বলল, এইবারের কেস অন্যবারের চেয়ে আলাদা অতনু, বোঝ বিষয়টা। আমি তো শত্রুতা করে তোকে আটকে রাখছি না, একটা ছোট্ট শর্ত দিয়েছিলাম শুধু। তুই কথা দিয়েছিস পালন করবি, আমি নিজেও তাহলে আমার কথা রাখবো। আর কেউ না জানলেও তুই তো জানিস নিজাম চৌধুরীর প্রতিজ্ঞার দিক থেকে কেমন পাক্কা। এসব সরস কথার ধার দিয়েও অতনু গেল না। বিপরীতে কাঠ গলায় জিজ্ঞেস করলো, আপনি আপনার ওয়াদা রাখছেন কবে? মূল প্রসঙ্গে কথা বলার সময় এবার এসে গেছে উপলব্ধি করলো নিজাম। নড়েচড়ে বসে বিনা দ্বিধায় খুব সিরিয়াস মুখ করে এবার সে নিজের মতো করে জামিনে দেরি হওয়ার বিষয়টা জানিয়ে দিল। এবং বলবে না করেও শেষ পর্যন্ত রৌনককে যে অস্থায়ীভাবে পদ হস্তান্তর করা হয়েছে তা খুলে বলল। এবং এতেই যেন বজ্রপাত হয়ে গেল পুরো রুম জুড়ে। রাগে দিকবেদিক হারা অতনু প্রতিক্রিয়া জানানোর ভাষাটাও হারিয়ে ফেলল এই পর্যায়ে এসে। তার সামনে যেন স্পষ্ট হয়ে ভেসে উঠল রুলিং পার্টিতে আর কোনো স্থান নেই তার। রাতারাতি সবার অলক্ষ্যে সে নির্বাসিত হয়েছে। সেই দলটা থেকে যেটাকে ঘিরে স্বপ্ন তৈরি হয়েছিল তার আকাশচুম্বী, যেটা নিজেকে প্রতিষ্ঠা করতে সে রচনা করেছে অসংখ্য রক্তঝরা ইতিহাস। কতটা সময়ের জন্য নিজের উপর হওয়া এই বিশ্বাসঘাতকতাকে সে স্বাভাবিকভাবে নিতেই পারল না। নিষ্প্রাণ মূর্তির মতো বসে বারবার শতবার বিষয়টা সে ভাবতে লাগলো। ক্লান্তিহীন অতি সুখে মানুষ পাথর হয়ে যায়। প্রতিক্রিয়াহীন অতনুকে দেখে ওদিকে নিজাম ভাবলো ওর বুঝি সে অবস্থায় হয়ে গেছে। কিন্তু অতনু, সে তো শিকারই ল্যাপার্ড। শিকার হাত থেকে ছুটে গেলে কি সে দমে যাবে? তার ধূর্ত মস্তিষ্কে একটা নয় শত কোটি পরিকল্পনা হরদম ভিড় জমাতে পছন্দ করে। কখনো এক পরিকল্পনা করে সে এগোয় না, তার জন্য বিকল্প সবসময় প্রস্তুত থাকে। তেমনি এমন পরিস্থিতি কখনো সৃষ্টি হতে পারে অবচেতনে কয়েকবার ভেসে উঠেছিল অতনুর মস্তিষ্কে। যদিও তা বাস্তবে রূপ নেবে ভাবতে ইচ্ছে হয়নি, তবু সে একটা পরিকল্পনার এই কতগুলি রূপ ভেবে রেখেছিল জেলে বসে বসে। পরিকল্পনার কথা মাথায় এলে বিমূঢ় ভাব থেকে বেরিয়ে গা দুলিয়ে হেসে উঠল অতনু। তীক্ষ্ণ নির্জীব ভয়ঙ্কর হাসি। ওর এই খ্যাপাটে রূপ দেখে না চাইতেও নিজামকে কিছুটা অস্বস্তিতে পড়তে হলো। সে কিছু বলবে আর পূর্বে অতনুই বলে উঠল,
শেষ পর্যন্ত আমাকে দল থেকে বাইর করে দিলেন বস। আহা অতনু, বললাম তো তোকে বের করে দেওয়া হয় নাই। তুই যতদিন থাক বস, আমার স্থান আপনি আমাকে চিনাই দিলেন ভালো মতো। আমি মামুলি ছেলে, এতদিন দলকে আপনাকে ভালোবেসে সম্মান করে কাজ করেছি। এখন নিশ্চয়ই আমার অযোগ্যতা ধরা পড়েছে আপনার চোখে, তাই আপনি। কথা সম্পূর্ণ করল না অতনু। একটা ভাবোদ্দীপক চেহারা বানিয়ে মাথা নিচু করে নিল। কোরআন পুরাণে ইবলিশ কিংবা শয়তানদের কৃতজ্ঞতা বোধ অপরিসীম বলে দেখানো হয়েছে। শতাব্দী পার করে সেই শয়তানগুলো যখন মানুষের রূপ ধরে পৃথিবীর বুকে অবাধে চলাচল করছে, তখন তাদেরও নিজের গোত্রের প্রতি সমতান সমান বোধ অস্বাভাবিক নয়। নিজামেরও তেমনই অতনুর বিশ্বস্ততা, কঠিন থেকে কঠিন পরিস্থিতির সামনে নেওয়ার ক্ষমতা, সবটা এক লহমায় মনে পড়ে গেল। আনিসের পর এমন বিশ্বস্ত অনুচর আর কখনোই পাবেন না, সে বিষয়েও সন্দেহ নেই। আর শৌকতকে পথে আনতে হলে আনিস অতনুদের মতো দুঃসাহসিক বিশ্বস্ত অনুচর খুব খুব প্রয়োজন। তারপর পুরো শহরে রাজত্ব করে অতনু, সে এই গোটা শহরের ত্রাস। রিপোর্ট তাড়নায় মান খুঁয়ে অতনুকে হারানোর মতো নির্বুদ্ধিতা কাজ করা নিজামকে মানায় না। এছাড়াও নিজামের কালো ব্যবসা সহ জীবনের সমস্ত গোপন রহস্যের অন্যতম সাক্ষী অতনু। তার সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ব্যক্তিগত ঝামেলা করে বিপদকে আহ্বান করতে চান না নিজাম। ব্যস্ত হয়ে তাই অতনুকে নরম সুরে আন্তরিকতায় বোঝাতে চান। তাদের টুকটাক ভুল বোঝাবুঝি বিতণ্ডতা কিছুটা সুদূর প্রসারী হয়। এরপর এক পর্যায়ে নিজামকে শর্তের কথা মনে করে দিয়ে আরও দুর্বল করে দেয় অতনু। পরিস্থিতি যখন পুরোটা তার হাতের নিয়ন্ত্রণে চলে আসে, ঠিক সে সময়ে সে তার দ্বিতীয় পরিকল্পনা বাস্তবায়নে তৎপর হয়ে ওঠে। ফলস্বরূপ দ্বিতীয় দফায় সে শর্ত রাখে। নিজাম চৌধুরীর একমাত্র ছেলে শৌকত চৌধুরীর সাথে মাত্র এতেই অতনু ভরসা পাবে নিজাম চৌধুরীর কাছে তার থাকার সম্ভাবনা নেই। সাথে এও বলে, ততদিন পর্যন্ত আসমা তার অঙ্কশায়নী হবে না, যতদিন না লয়ার হায়ার করে জামিনের কাগজ তাকে দেখানো হচ্ছে। অদ্ভুত রকমের এমন শর্ত অতনুর মুখ থেকে শোনা মাত্র ওর স্পর্ধায় বিস্মিত না হয়ে পারল না নিজাম। না চাইতে ওর মস্তিষ্কে স্ট্যাটাসের বিষয়টা চলে এলো সাথে সাথে। চরচর করে পায়ের রক্ত মাথায় চলে গেল নিমিষে। তবু নিজেকে শান্ত রাখলেন নিজাম। নিষ্পৃহ হাসি দিয়ে বললেন, কি বলতেছিস? বুঝতে পারতেছিস তুই অতনু? মাফ করবেন বস, অনেক কথা হয়তো আমি ভেবেচিন্তে বলি না। সিদ্ধান্ত নেওয়া পুরোটা আপনার হাতে। কিন্তু আমি এতটুকু কথা দিতে পারি, ডাক্তার শৌকত যদি আমার ভগ্নিপতি হয়, রুলিং পার্টির চেয়ার পেতে তাকে বিন্দুমাত্র কষ্ট করতে হবে না। রংপুর অঞ্চলের শতাংশ ভোট আমি নিজ হাতে নিশ্চিত করব, আপনি খুব ভালো করেই জানেন। কোমল কণ্ঠের আড়ালে প্রচ্ছন্ন হুমকি লুকিয়ে আছে বুঝতে অসুবিধা হলো না নিজামের। সে চাইলে চোখের পলকে অতনুকে নিশ্চিহ্ন করে দিতে পারে পৃথিবীর বুক থেকে। কিন্তু অতনুর ভক্তের অভাব নেই দলে, তাও তো তার জানা। হঠকারের সিদ্ধান্তে তাই না গিয়ে আগতাই মুহূর্তে কোনো উত্তর দেওয়াটা বরং প্রাসঙ্গিক মনে করলেন না নিজাম। আনিসের সাথে বসলে এই বিষয়ে কথা বলবেন সিদ্ধান্ত নিয়ে চট করে তিনি উঠে পড়লেন। যেতে যেতে শুধু এতটুকু বললেন, ভেবে দেখি, সময় হলে তোকে জানাবো। মাথা নেড়ে ক্লান্তিহীন দৃষ্টিতে নিজামের গমন পথে তাকিয়ে থাকতে থাকতে অতনুর ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসির রেখা ফুটে উঠল। নিজামকে সে চতুর্দিক থেকে আটকে দেওয়ার ব্যবস্থা করবে। ওকে নিধন করে রুলিং পার্টিতে শাসন করবে অতনু। পুরো রংপুর শহর জুড়ে একমাত্র অতনু হাওলাদারেরই জয় জয়কার চাই। সে ছাড়া আর কারোর না, কখনো না। এর জন্য ওর যা যা করতে হয় করবে, যাকে বিসর্জন দিতে হয় দেবে। ক্ষমতার ঊর্ধ্বে ওর কাছে কারোর স্থান নেই, না স্নেহের আর না ভালোবাসার। যান্ত্রিক জীবনে দীর্ঘকাল সুখ পালনের অবকাশ মানুষের থাকে না, উপমাদেরও নেই। তাই তো তারা ধীরে ধীরে সময়ের সাথে পরিস্থিতিকে মানিয়ে নেয়ার চেষ্টা করছে। আবিদ আশ্বিন ফিরে গেছে তাদের কাজের জায়গায়। বড় মামা আর উপমাও নিয়মিত কলেজ যাতায়াত শুরু করেছে। বলতে গেলে বাড়ির প্রায় সদস্যদের জীবন চলছে জীবনের নিয়মে। শুধু থেমে গেছে বোধহয় দুজন ব্যক্তি, অতনুর মা বাবা। আদরের ছেলেটার কারাবন্দি জীবন না শিল্পী সইতে পারছে, আর না রাঙ্গা সাহেব। হাসি তামাশায় মত্ত থাকা মানুষটা যেন হুট করেই অন্তর্মুখী হয়ে গেছেন। তার দুঃখ শিল্পীর মতো প্রকাশ্যে নয়,
তবে শারীরিক পরিবর্তনগুলো আজকাল বুঝিয়ে দেয় ছেলেকে ঘিরে তার বুকের ভেতর যন্ত্রণার সাগর কতখানি দীর্ঘ, কতখানি গভীর। দুশ্চিন্তা বিমর্ষতা দিনকে দিন তাকে অসুস্থ, দুর্বল, ভঙ্গুর করে দিচ্ছে। ধীরে ধীরে যেন শয্যাশায়ী হয়ে যাচ্ছেন তিনি। সপ্তাহ ফুরোয় না ডাক্তারখানায় ছুটতে হয়। ছেলেকে নিয়ে কি সুখ করবে? শিল্পে যেন স্বামী মানুষটার এমন অবস্থা দেখে বেশি ভেঙে পড়ছে। পৃথিবীর কোনো কিছুই তাকে আর টানে না ইদানিং, বরং সব কিছুর উপর কেমন বিতৃষ্ণা ঘৃণা ভাব এসে গেছে। যেন ছেলের হাজত বাসের পেছনে পুরো পৃথিবী দায়ী। সবচেয়ে বেশি ঘৃণা তো সে আসমাকে করে। ওই মেয়েটাই বাড়ির অলক্ষী। ও পা দিয়েছে থেকে সংসারটার ক্ষতি হতে শুরু করেছে এ বিষয়ে নিশ্চিত শিল্পী। আর ওর পরিবার, তারাই বা কেমন জাতের মানুষ? মেয়ে জামাই এত বড় বিপদের সম্মুখীন হয়েছে, একটিবার দেখতেও এলো না। সান্ত্বনা দেয়া তো দূরের ব্যাপার। সবকিছু মিলিয়ে আসমা যেন দু চোখের বিষ হয়েছে শিল্পীর। উঠতে বসতে তাকে কথা শোনালেও গায়ের জ্বালা মেটে না। শিল্পী তো তককে তককে আছে কবে অলক্ষীটাকে বাড়ি থেকে বের করে দেয়, সুযোগই মিলছে না। ওদিকে সরগরম পরিস্থিতি হুট করে ঠান্ডা পড়ে যাওয়ার একমাত্র কারণ অতনু নিজে থেকে ডেকে পরিবারের লোকদের বলেছে উকিল খোঁজাখুঁজির অস্থিরতায় না যেতে। রাজনৈতিক কিছু বিষয়ে জড়িত থাকায় সবকিছু নিজাম চৌধুরী একা হাতে সামাল দেবেন বলেই আশ্বাস দিয়েছেন অতনুকে। যেহেতু অতনু নিজে থেকে সকলকে থেমে যেতে বলেছে, তাই আগত্যা চাইলেও এ ব্যাপারে এগোনোর সাহস করে উঠতে পারেনি কেউ। আর রাজনৈতিক বিষয় যেখানে জড়িত, সেখানে বাড়ির ছেলে নিরাপত্তার কথা ভেবেও আগ বাড়িয়ে কিচ্ছু করতে যাওয়া উচিত নয়। তার চেয়ে বরং অতনুর কথা মতো অপেক্ষা করা যাক। আশ্বাস যতই পাওয়া হোক, বাবা মায়ের মন কি মানে? তারা তো চাইবে যত দ্রুত সম্ভব এই বিপদের ছায়া সন্তানের মাথার উপর থেকে নেমে যাক। জেলে যদিও বেশি মানুষকে অতনু ডেকে পাঠায়নি, সে শুধুমাত্র বড় বাবা এবং স্ত্রী আসমাকে একসঙ্গে ডেকে পাঠিয়েছিল। কিন্তু কি কথা হয়েছে দুজনের সঙ্গে কেউ স্পষ্ট জানে না। তবে ফিরে এসে ভীষণ গম্ভীর মুখে রঞ্জু সাহেব বলেছিলেন, অতনুকে নিয়ে অস্থির হবার কিছু নেই, সঠিক সময়ে সে ফিরে আসবে। মন মানেনি। পরবর্তীতে দুই ভাই, মা, বাবা সকলে বেশ কয়েকবার অতনুর সাথে সাক্ষাৎ করেছিল। সবটা শোনার কিংবা বোঝার চেষ্টা করেছিল। সে কিছুই তেমন খুলে বলেনি, কেবল বলেছিল পলিটিক্যাল ইস্যু, সময় এলে বলবে। বারবার নানা উপায়ে চেষ্টা করে যখন একটাই উত্তর পেয়েছে, তাই বিষয়টাকে না ঘাটানোর সিদ্ধান্ত নিয়ে বাকিরাও নিজ নিজ জীবনে পুনরায় স্বাভাবিকভাবে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। শিল্পী খেয়াল করেছে সেদিনের পর তার ভাসুর এবং আসমা দুজনেই কেমন গম্ভীর হয়ে গেছে। সময়ে অসময়ে কি একটা বিষয় নিয়ে তাদের আলোচনা করতে দেখেছে। অনেক চেষ্টা করেছে গাম্ভীর্যতার কারণ জানবার, কিন্তু কিছুতেই কিছু সুবিধাই করতে পারেনি। বাবা মায়ের উঠে স্ত্রীকে গুরুত্ব দেয়, ছেলের উপরও তাই কম অভিমান নেই শিল্পীর। কি আর করা যেতে পারে? তার ভাগ্যটাই হয়তো খারাপ। রোলিং পার্টির হয়ে কাজ করা বুঝি ভাগ্যের ব্যাপার। বড় ছোট সমস্ত রকমের অপরাধ কি চমৎকারভাবে রাতের আধারের ভিতরে বিলীন হয়ে যায়। যেমন বকুলের বাবার মৃত্যুর রহস্যটা বিনা তদন্তে লাশের সাথে মাটির নিচে চাপা পড়ে গেল। হ্যাঁ, বোনকে সান্ত্বনা দিতে রৌনক হয়তো বলেছে অবশ্যই সে সবটা অনুসন্ধান করবে, কিন্তু আসলে কি করবে? মোটেও নয়। চাপা পড়ে যাওয়া রহস্য বেশি ঘাটাঘাটি না করাই মঙ্গল। বেলার দিকটা ক্লাবে রৌনক একাই থাকে না, ও কাউকে আসতে বারণ করেনি। সম্ভবত মিজানের নির্দেশে ছেলেরা ওকে একা একা কাটানোর কিছুটা সময় দেয়। ভালোই হয়েছে অবশ্য। বুকের নিচে শক্ত খড়খড়ে মাটিতে একজনের সাহচর্যে যে আবেগ অনুভূতির বীজ বোনা হয়েছিল, সে বীজগুলি বুঝি দৈত্যকার কোনো গাছে রূপান্তরিত হয়েছে। নইলে অলিন্দের ভেতর হুট করে এমন বিধ্বংসী ঝড়ের আগমন ঘটবে কেন? সে কতকাল আগে শৈশব নামক স্মৃতির কাছে ফেলে আসা আবেগেই কান্না আজকের পাথরের মূর্তি রৌনকের বুকের ভেতর উথলে উঠতে চাইবে কেন? অবিহিত এই আবেগের আগমন কেন ঘটবে রৌনকের মধ্যে? শুধুই কি ওকে দুর্বল করে দেওয়ার জন্য? এই এতগুলো সিগারেট আপনি একা খেয়েছেন রৌনক? চিন্তার জগতে একটু একটু করে হারিয়ে যাওয়া রৌনকের সম্বিত ফিরল একটুখানি আহ্লাদী শাসনের সুর শুনে।
ঘাড় ফেরালে সে দেখতে পেল দুহাত কোমরে রেখে কপালে ভাঁজ ফেলে রাগে চোখে তাকিয়ে আছে ডাকু সর্দারনি মেয়েটা। বিব্রত হয়ে আঙ্গুলের ফাঁকে ধরে রাখা খাওয়া সিগারেট চট করে জানালা দিয়ে ফেলে দিয়ে রৌনক বুকার মতন বৃথা হাসার চেষ্টা করলো। কততম সিগারেট হলো এই নিয়ে? মেঝেতে আর দৃষ্টি বুলিয়ে ধারণা করা গেল মোটে 13টা। 13 সংখ্যায় কি খুব বেশি? রৌনকের জন্য তো নয়, নির্ঘুম রাতগুলোতে এমন কত 13 পেরিয়ে গেছে তার হিসেব কখনো রেখেছে? আর রাখার প্রয়োজনই তো মনে করেনি। কি অদ্ভুত! উপমা নামের মিষ্টি মেয়েটা তার সাথে জড়িয়ে যাওয়ার পর থেকে পুরনো জীবনটা একদম অতীতের খাতায় পড়ে গেছে। কি মুখে কথা নেই কেন? কি? দ্বিতীয় দফা ধমকে রৌনক এবার ক্ষীণ শব্দে হেসে উঠল। কোনো কিছু বুঝে ওঠার আগে তার একান্ত ব্যক্তিগত ডাকু সর্দানি কোমর চেপে ধরে টেনে নিল তাকে বুকের মাঝে। এক হাতে ক্লিপ দিয়ে আটকানো সিথির চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, এতদিন পর এসে আবার ধমক দেয়া হচ্ছে? শাস্তি দেই এর জন্য? অনেক শাস্তি তোমার পাও না? শাস্তি তো আপনার প্রাপ্য। বলা নেই কওয়া নেই, দুম করে গায়েব হয়ে যান শুনি। কল দিলে পাওয়া যায় না, ক্লাবে নেই, ক্যাম্পাসে নেই, কোথাও নেই। আমি বুঝি খুব কষ্ট দেই তোমাকে? অপরাধী গলার স্বর রৌনকের। বিপরীতে না চাইতেও সজল হয়ে ওঠে উপমার দু চোখের সীমানা। সজল চোখ জোড়া আড়ালের চেষ্টায় বোধ হয় বোতাম খুঁড়তে খুঁড়তে অনুরাগে পাল্টা প্রশ্ন করে, আপনি জানেন? গোপনে ছোট্ট দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রৌনকের। কোমর থেকে হাত সরিয়ে করতলে প্রিয়তমার মুখ আগড়ে নেয়। চিবুকের ভাঁজে ভীষণ স্নেহে ঠোঁটের স্পর্শ এঁকে দিয়ে বলে, তুমি তো জানো উপমা, আমি ভালো ছেলে নই। পৃথিবীর সমস্ত খারাপ কাজ এই দু হাতে করে বেড়াই। আর খারাপ ছেলেদের তাদের কাজের জন্য এভাবে লুকিয়ে থাকতে হয়, আত্মগোপনে যেতে হয়। রৌনক। উপমার দৃষ্টিতে ওর কণ্ঠে অবিশ্বাসের ছায়া, যেন এমন কথা রৌনকের মুখেও কখনো শুনেনি। ঠিক তো, শুনেনি তো। রৌনক যেন চেতনাহীনভাবে অদ্ভুত কিছু কঠিন কথা ওর সামনে বলে চলেছে। আচ্ছা, ও খারাপ ছেলে হতে যাবে কেন? রাজনীতি করলে কি সবাই খারাপ হয়ে যায়? কিছু একটা বলতে গিয়ে উপমার প্রশ্নবোধক দৃষ্টির সামনে রৌনক থমকে যায়। ওর মনে পড়ে যায় যে চোরাবালির বুকে ও একটু একটু করে তলিয়ে যাচ্ছে, সে চোরাবালির সন্ধান উপমার জানার বাইরে। রৌনকের জীবন সম্পর্কে পুরোটা সত্যি এখনো ও জেনে উঠতে পারেনি। রৌনককে জানতে দেয়নি। ওর ভয় করে উপমা জেনে গেলেই বোধহয় ওকে ঘৃণার চোখে দেখতে শুরু করবে, ওর থেকে দূরে সরে যাবে। ভালোবাসার মানুষের সাথে দূরত্ব তবু মেনে নেওয়া যায়, কিন্তু মানুষটার চোখে ঘৃণা, এটা যে সহন শক্তির বাইরে। তবে সত্যি কতদিনই বা আড়ালে থাকতে পারে? অতনুর ঘটনাকে কেন্দ্র করে অন্তত রৌনক জেনেছে মানুষ খুন উপমা মেনে নিতে পারবে না, কিছুতেই না। আর এই হাত দুটি, কত লোকের রক্তে রেঙে ওঠা তার কোনো ইয়ত্তা নেই। হাতের দিকে দৃষ্টি চলে গেলেই তড়িঘড়ি করে মেদুর গালদয়ের উপর থেকে হাত নামিয়ে নেয় রৌনক। উপমার সন্দেহ এতে আরও বাড়ে। আজকের মানুষটার অদ্ভুত আচরণ ও সত্যিকার অর্থেই বুঝতে পারছে না। ওর বিস্ময় ভাঙতেই যেন রৌনক পরে গা দলিয়ে শব্দ করে হাসতে শুরু করে। হাসির দমক এত, এক চোখ গড়িয়ে জল পড়ে যায়। পুনরায় বিস্ময়া বিভূত উপমাকে বুকের খাঁচায় আগলে নিয়ে বলে, আমার ডাকু সর্দারনি বুঝি ভয় পেয়ে গেছে? রোষের ছোঁয়ায় এবারে চোখজোড়া জ্বলে ওঠে উপমার। নিষ্ঠুর প্রিয়তমের বুকের উপর কোমল হাতের মিষ্টি আঘাত হেনে সে উঁচু গলায় বলে, তো এমন অদ্ভুত আচরণ করলে ভয় পাবো না? আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, বলো মান ভাঙাতে কি করতে পারি? জানি না আমি। তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নেয় অভিমানিনী। ঈষৎ হাসি বজায় রেখে পরম স্নেহে তার গাল ছুঁয়ে নিজের দিকে ফেরাতে ফেরাতে শুধুই, তেপান্তরে হারাতে যাবে? অতটা সময় নেই। তবে চলো ঘাট পাড়ে যাই। উপমা জবাব দেয় না। রৌনক বুঝে মৌনতায় সম্মতির লক্ষণ। হো আর দেরি করে না, দ্রুত হাতে তৈরি হয়ে ক্লাব বন্ধ করে উপমাকে নিয়ে বেরিয়ে পড়ে ঘাটের উদ্দেশ্যে। চুপচাপ হুন্ডায় চেপে অভ্যাসবশত উপমা রৌনকের পিঠে মাথা এলিয়ে দেয়। ওদিকে ওর ভাবুক মস্তিষ্ক দ্রুত এই জটিল সমীকরণ মেলাতে তৎপর হয়ে ওঠে। রৌনকের কথা, ওর আচরণ সব আগের থেকে এত আলাদা কেন? উপমা যেন ওকে চিনেও চেনে না, বুঝে উঠতে পারে না। তবে সত্যিকার অর্থে রৌনক পরিবর্তন হয়েছে।
পরিবর্তন এসেছে ওর মন মানসিকতায়। এই পরিবর্তন আসতো না যদি বর্ষিনীর মৃত্যু সুখে তার মাকে মৃত্যুসজ্জায় দেখতে না হতো। নানাবিধ রোগের ভারে তিনি তো শয্যাশায়ী বিগত কয়েক বছর যাবৎ, কিন্তু ওনার শারীরিক অসুস্থতা হুট করে বেড়ে গেল। লাশ ফাউন্ড আউট করে দ্বিতীয় স্বামীর মৃত্যুর খবর যখন সংবাদ মাধ্যমে প্রচার হলো, পরপর দুটো মেজর স্ট্রোক, দুর্বল মস্তিষ্ক সামলাতে পারল না। ফলাফল আজ পরপারে জীবন থেকে মাত্র কয়েক কদম দূরে। না, রৌনকের কোনো খারাপ লাগার অনুভূতি শুরুতে হয়নি, নিতান্ত অভ্যাসবশতই, বরং সে আদেশ করেছিল মিজানকে তাকে যেন চিকিৎসকের দ্বারস্থ করা হয়। এমনকি যাবতীয় খরচ অবধি সে কোনো মাধ্যমে হাত দিয়েই পাঠিয়েছে, তবু প্রত্যক্ষভাবে এসবের সাথে যুক্ত হয়নি। দীর্ঘ জীবনের অভিমান ভুলে বাবা ওনাকে দেখতে গেছেন, ভাই ভাবি সবাই দেখে এসেছে, কিন্তু রৌনক যায়নি। তার অভিমানের পুরো দেয়াল বিন্দু মাত্র নুনার স্থান হয়নি। হ্যাঁ, হয়তো সময় সময় খবর নিতে সে কার্পণ্য করেনি, কিন্তু সবটা তো নিতান্তই অভ্যাসবশত বলা যায়, তাই না? নারীর টান নয়। তবে যখন জ্ঞান ফিরেছে, জানতে পারলো, তখন কিছু একটা কেন যেন তার বুকের ভেতর আটকে আটকে আসছিল। মিজান কি আন্দাজ করতে পেরেছিল রৌনকের অন্তরালের অস্থিরতা? নইলে জোর জবরদস্তি করে সেদিন হাসপাতালে নিয়ে গেল কেন? অবশ্য মিজান তো বুঝতে পারেনি বন্ধুর অভিমানের দেয়াল ভাঙতে নয়, বরং আরো দৃঢ় আর পুরো করতে সে নিয়ে যাচ্ছে। সেদিনের ঘটনাটা ভাবলেই ঘৃণা মিশ্রিত একটা যন্ত্রণার ঢেউ উঠে রৌনকের সর্বাঙ্গ জুড়ে। এই যে হাসি খুশি একটা পরিবার থেকে ছিনিয়ে নিয়ে তাকে সারা জীবনের ভোগান্তিতে ফেলেছিল, যে লোকটা দৈন্য দুর্দশার ঘৃণার একটা জীবন উপহার দিয়েছিল, তার মা বলে ওই নারীটিকে। মৃত্যুসজ্জায় পৌঁছেও সে বারবার শুধু সেই লোকটাকে স্মরণ করে যাচ্ছিল রৌনকের সামনে। ওষুধের প্রভাব কেটে গেলে যতটা সময় তার চেতনা ছিল, সারাটা সময় জুড়ে সে রোমন্থন করেছে পূর্ব স্মৃতি, এক ধ্যানে মুখস্থের মতো আওড়েছে ওই নোংরা লোকটার নাম। চেয়েও ধৈর্য ধরে বসে থাকতে পারেনি রৌনক তার পাশে। রাগে ঘৃণায় সমস্ত শরীর রিরি করছিল ওর, ইচ্ছে করছিল সারা পৃথিবী জ্বালিয়ে দেয়। বারবার শুধু সহজ সরল বাবার চেহারা চোখের সামনে ভেসে উঠছিল। নিজের অবস্থান ভুলে বহুদিন পর সেদিন দুকুল ছাপে রৌনকের চোখে অশ্রু এসেছিল। ভেঙে পড়েছিল সে ফেরেশতার মতো পিতার প্রত্যাখ্যাত অপমানিত হবার কথা ভেবে, ভেঙেছিল মায়ের জীবনভর ভুল ভালোবাসা দেখে। তারপর থেকেই তো কতগুলো এলোমেলো ভাবনা তার মাথায় ক্রমাগত হাতুড়ি পেটা করতে শুরু করলো। মনে হলো না চাইতেও সে বোধহয় বশিরের সারথি হয়েছে, একটু ভিন্ন ধাঁচে, কিন্তু হয়েছে তো। সেও তো মেয়েটার জন্য সঠিক নয়। উপমা আসার অনেক অনেক আগেই যে নোংরা পাকে নিজের সমগ্র নামে ছিল, সেই পাকটার করাল গ্রাসে একটু একটু করে রোজ যে ওকে ডুবে যেতে হচ্ছে। হাতের চেষ্টায় উঠতে পারছে না, কখনো উঠতেও পারবেও না। এই পথ হলো একমুখী, একবার এলে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। সব মেনে যে আসতে চায় তাকে নিঃস্বার্থভাবেই আসতে হয়। কখনো ফিরে যেতে ইচ্ছে হলে তার ঠিকানা হয় অসীম। এমন অদ্ভুত জীবনধারা যার সে সঠিক মানুষ কিভাবে হতে পারে? ইদানিং রৌনক উপলব্ধি করেছে পৃথিবীর কোনো কিছুর উপর আগ্রহর অবশিষ্ট নেই, আর না আছে বেঁচে থাকার উপর। কে বলতে পারে যন্ত্রণাময় নির্ঘুম রাতগুলোর কোনোটাতেও অপ্রাপ্তিতে ভরপুর জীবনটার একটা চমৎকার ইতি ভেবে নিল? তাহলে এমন ক্ষণস্থায়ী জীবনে মেয়েটাকে জড়ানো আদৌ ঠিক হবে? এত ব্রাইট একটা মেয়ে, এই জীবনটা তো পৃথিবীর সমস্ত উজ্জ্বলতায় রাঙিয়ে ওঠা উচিত। রৌনক সে তো এক আধারের সৎকাহন। এমন নিগূঢ় আধারের দুয়ারে পা রাখলে উজ্জ্বলতা কি নিজে থেকে বিলীন হয়ে যেতে বাধ্য নয়? কয়েকদিন আগে হলেও রৌনক ভাবতে পারত না এমনটা, কিন্তু নিজের জীবনের এই পরিস্থিতি আবিষ্কারের পর ওর ভাবনা সকল একলা থেকে সাঙ্গ হয়ে গেছে। ও আজ শেষবারের মতো বিদায় দিতে চায় উপমাকে। বিদায়, উফ, নিষ্ঠুর শব্দটা মাথায় এলে এত যন্ত্রণা হচ্ছে কেন? মনে হচ্ছে হৃদয়টা কেটে কেউ দুভাগ করে দিচ্ছে। পাথরের চোখ দুটো আজ আবেগের তাড়নায় সজল হয়ে উঠতে চাইছে। ছি, এসব কি রৌনককে মানায়? তীব্র আবেগে শরীরটা টলে উঠলে একটা ফাঁকা জায়গায় দেখে রৌনক খুন্ডা থামিয়ে দিল। উপমা কিছু বলল না। সে ঠিক আন্দাজ করতে পেরেছে মানুষটার বুকের ভেতর উথাল পাতাল কোনো ঢেউ উঠেছে, যার হদিস একটুখানিও তাকে দিতে চাইছে না। কিন্তু সেও তো এক রুখা নাবিক,
সমস্ত ঢেউ জলোচ্ছ্বাস একা হাতের সামনে নিতে পারবে, তাকে পারতেই হবে। দুরকম ভাবনায় যখন দুজন মগ্ন, ঠিক তখনই রাস্তার অপর প্রান্ত থেকে খুব অপ্রত্যাশিতভাবেই তাদের ভাগ্যের মোড় ঘোরাতে সৃষ্টিকর্তা উপমার বড় মামা রঞ্জু সাহেবকে উপস্থিত করে দিলেন। কলেজে হাফ টাইম করে ছুটি নিয়ে তিনি এসেছিলেন সুলতানপুর সম্পত্তি সংক্রান্ত কিছু ঝামেলা নিয়ে পরিচিত এক উকিলের সাথে আলোচনা করতে। তবে দুর্ভাগ্যবশত এখানে এসে সে নিজের কন্যাসম ভাগ্নিকে কলেজের কুখ্যাত মাস্তান ছেলেটার সাথে একসাথে দেখতে হবে, এজন্য তার দুর্ভাবনায়ও ছিল না। বহুদিন যাবৎ উড়ো খবর তিনি পেয়েছিলেন উপমার একটি সন্ত্রাসের সাথে সম্পর্ক চলছে। বিশ্বাসযোগ্য মনে হয়নি, কারণ তিনি জানতেন তার ভাগ্নির দ্বারা এমন অপরাধ কখনোই সম্ভব নয়। উপমাকে তিনি দু চোখ বুজে ভরসা করতেন। মেয়েটাকে নিয়ে তার এত অহংকার ছিল, এসবের কথাকে কেন্দ্র করে একটা প্রশ্ন অবধি করতে ইচ্ছে হয়নি। অথচ বিপরীতে আজ কি দেখতে পাচ্ছে? বোনের বিয়োগের পরম মমতায় আগলে নিয়েছিলেন যে সদ্যজাত শিশুটিকে, মামা ভাগ্নির সম্পর্ক থেকে বেরিয়ে কন্যার দরজা দিয়েছিলেন যাকে, সে মেয়েটা আজ এমন নিষ্ঠুরভাবে তার বিশ্বাসের অমর্যাদা করল। শেষ পর্যন্ত সেও তার মায়েরই পথ অনুসরণ করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল এই উপায়ে। তীব্র অবিশ্বাসে শরীর দুর্বল হয়ে এলো রঞ্জু সাহেবের। কোনো রকমে একটা রিক্সা ঠিক করে উনি দ্রুত স্থান ত্যাগের সিদ্ধান্ত নিলেন। রাস্তাঘাটে সিনক্রিয়েট ওনার পছন্দ নয়। মেয়ে সন্তান ঘরের শোভা, তাই যদি হয় তবে চার দেয়ালে হিসেব তো চার দেয়ালে নিষ্পত্তি করা মঙ্গল। এতদিন বেশ সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন রঞ্জু সাহেব, কিন্তু আজ এই মুহূর্তে উপমাকে ধ্বংসের পথে এগোতে দেখে ওনার মনে হচ্ছে সব কিছুর একমাত্র সমাধান হতে পারে আতনুর সেই প্রস্তাবে রাজি হয়ে যাওয়া। জানিয়ে তিনি ভাবতে পছন্দ করছিলেন না। না, আর সে দুর্ভাবনীয় কিছুই যে পুনরায় ভাবতে হবে। যত দ্রুত সম্ভব শৌকতের সাথে ওনার দেখা করতে হবে, যাচাই করতে হবে শৌকত আসলে উপমাকে উদ্ধার করা বিশ্বস্ত হাত হতে পারে কিনা। বিয়ে করবেন আমাকে রৌনক? শেষ বিকেলে ঘাট পাড়ে বসে প্রকৃতির সাথে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা অনিমেষ উপভোগ করতে করতে প্রিয়তমের কাঁধে মাথা রেখে দৈবাত প্রশ্নটা করে বসলো উপমা। ও টের পেল রৌনকের পেশিবহুল পাথর কোদা শরীর এই প্রশ্নে খানিক কেঁপে উঠল। কম্পনের বিষয়টা ধরতে পেরে স্থির হয়ে বসে সব প্রশ্নে ওর চোখে চোখ রাখলো উপমা। অপরদিকে রৌনকও উপমার দৃষ্টি এড়ানোর চেষ্টা করলো না। অপলক কতক্ষণ দৃষ্টি মিলিয়ে মুখে কিছু না বলে স্রেফ আলতো হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। রৌনকের এসব আচরণে উপমা ইতিমধ্যেই বিরক্ত। প্রতিবারের মতো এইবারের উত্তরে কাঙ্ক্ষিত জবাব না পেলে ওর বিরক্তির সীমা মাত্রা ছাড়িয়ে ফেলল। তাই তো হিতাহিত জ্ঞান হারিয়ে ওর শার্টের কলার চেপে ধরে নাছর বান্দার মতো প্রশ্নের পুনরাবৃত্তি করলো। বলুন না রৌনক, আমাকে বিয়ে করবেন? ওর অস্বাভাবিক আচরণ উপমার মধ্যেও যে অস্থিরতা সৃষ্টি করছে তা রৌনক বুঝতে পারল। ভীষণ ভীষণ মায়া হলো ওর। ইচ্ছে করলো সে দুপুরের মতো দু হাতে আগলে নিয়ে আদরে মুখটা চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে বলে, মরেই তো যাচ্ছি তোমাকে আপন করতে উপমা, অথচ দেখো আমি তোমার জন্য সঠিক মানুষ নই। আজ যে ওকে নিজের কালো ছায়া থেকে মুক্তি দিতে চলেছে মনে পড়ে গেলে চকিতে রৌনক নিজেকে সামলে নিল। অস্থিরতায় রাঙিয়ে ওঠা প্রিয়তমার গালে হাতের উল্টো পিঠ পরম স্নেহে বুলিয়ে দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, পরিবারের অমতে গিয়ে বিয়ে করবে আমায়? পরিবারের প্রসঙ্গ এসে গেলে ঝট করে বাস্তবতার মাটিতে আছড়ে পড়ল যেন উপমা। কলার থেকে হাত সরিয়ে ছলছল চোখে দুদিকে মাথা নেড়ে এসে অস্পষ্ট গলায় শব্দ তোলার চেষ্টা করলো। শুনে রৌনক শুষ্ক হাসলো। স্থির চোখের পাতা প্রিয়তমার মুখমণ্ডল মেপে নেওয়ার সময় খুব করে ইচ্ছে হলো অন্তিম মুহূর্তে একটা ভুল করে ফেলে, কিন্তু ওর সজাগ চেতনা শক্তি চট করে ওকে শুধরে দিয়ে বলল, খবরদার রৌনক, এমন ভুল করতে যাসনে। এতখানি নিবিড়তায় জড়িয়ে হুট করে ছেড়ে দিলে ভেঙে গুড়িয়ে যাবে মেয়েটা। সে কি তার সযত্নে আগলে রাখা কাচের পুতুলটাকে নিষ্ঠুরের মতো ভাঙতে পারে? একদমই না। তাই তো স্বাভাবিক স্বরে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, এসব নিয়ে দুশ্চিন্তা করবে না তো, শুধু যখন যা পরিস্থিতি আসবে মোকাবেলা করার চেষ্টা করবে। আর আপনাকে পাশে পাবো না? এমন অনুনয়ের সুর রৌনককে এক সেকেন্ডের জন্য থমকে যেতে বাধ্য করলো। স্বভাববশত উপমার শেথের চুলগুলো এলোমেলো করে দিতে দিতে শেষ হাসে বলল, পাগল মেয়ে, আমি তো সব সময় আছি। কে জানে কতটুকু ভরসা পেল।
অজানা শঙ্কায় তথস্থ হয়ে প্রিয়তমের প্রশস্ত বুকে লুটিয়ে পড়ল, যেন এর চেয়ে নিরাপদ আশ্রয়স্থল আর কোথাও নেই, থাকলে ওর জানার বাইরে। রৌনকের মনে হলো এমন নিবিড় ভাবে কখনো উপমা বুঝি তাকে জড়িয়ে ধরেনি। আজকের এই জড়িয়ে ধরার ভাষা আলাদা। তবে কি সে টের পেয়ে গেল নাকি কিছু? নাকি ভয় জন্মালো তার মনে, আপন মানুষটাকে হারিয়ে ফেলার ভয়? ভাবতে গিয়ে রৌনক বেশ আবেগ তাড়িত হয়ে পড়ল। এই আদরে বিড়ালটাকে আর বুকে জড়ানো হবে না, ওর পাগল পাগল কথায় সমস্তটা কাঁপিয়ে হাসা হবে না, হুট করে চোখ রাঙিয়ে তাকালে তার চিবুকে ঠোঁট রেখে ওকে লজ্জায় রাঙানো হবে না, ওর অনুভূতি মেশানো চিঠিগুলো পরে আবেগের ভেলায় ভেসে বেড়ানো হবে না, সর্বোপরি নিজের করে ভালোবাসা হবে না। এসব উপলব্ধি করলে রৌনকের বুকের ভেতরটায় মরুর শূন্যতা সৃষ্টি হচ্ছে। এই শূন্যতা কিভাবে কমাতে হয় ওর জানা নেই। তবে আজ আরো একবার নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। কেন একটা ভালো জীবন না বেছে এই কঠিন পথটা বেছে নিয়েছিলই তখন সবটা জেনে মেয়েটাকে জড়াতে গিয়েছিল কেন নিজের সাথে? এখন ওকে না রাখতে পারছে নিজের জীবনে, না ওকে ছাড়তে পারছে। ছাড়তে গেলে এমন ভয়ানক যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর, সেটা তো কমাতেও পারছে না। সাজ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নিবিড় আলিঙ্গনে উপমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে শুষ্ক চোখে দাপটে বাতাসের মুহুর্মুহ ধাক্কায় নদীর জলের কাঁপুনি পর্যবেক্ষণ করলো রৌনক। আচ্ছা, এই যে পাগলিনী মেয়েটা পরম আবেশে চোখ বুজে ওর বুকের বাঁদিকে নিস্তরঙ্গ হৃদয়ের স্পন্দন শোনার চেষ্টা করছে, প্রত্যেকটা স্পন্দন কোনোভাবে কি ওকে জানাতে চাইছে রৌনকের একটু একটু করে ভেঙে পড়ার গল্পটা? জেনে গেলে ও কি করবে? পরম মমতায় আগলে নেবে রৌনককে, নেবে হয়তো। ওর তো পুরো অন্তর জুড়ে কেবল মায়া আর মায়া। সময় জ্ঞান আজ রৌনক ভুলে গেলেও উপমা কিন্তু ভুলল না। পশ্চিম আকাশে সূর্য পুরোটা মিলিয়ে যাওয়ার পর শীতের তীব্রতা উলের সোয়েটার ভেদ করে ওর কোমল ত্বকে যখন সূচের মতো আঘাত করতে শুরু করলো, তখনই ওর চেতনা শক্তি ওকে নির্দেশ দিল ফেরার সময় হয়েছে। ফিরতে হবে ভেবেই খুব মন কেমন করতে লাগলো উপমার। দীর্ঘশ্বাস লুকাতে পারল না। রৌনকের বুক থেকে সরে গিয়ে ওর দাড়ি ভর্তি গাল দু হাতে চেপে ধরে বলল, ফিরতে হবে না? তোমায় নামিয়ে দেই আজ। চলুন। উঠে দাঁড়াতে দাঁড়াতে কি ভেবে রৌনক প্রশ্ন করলো, এই যে সন্ধে অবধি বাইরে কাটালে, বাড়ি ফিরে কি বলবে? কিছু একটা বলে দেবক্ষণ। বিষণ্ণ গলায় উত্তর দিতে সময় নিল না উপমা। রৌনকও এক পলক কেবল তাকালো ওর দিকে, কিছু বলল না। জেলের ভিতর অতনুর খাতিরদারি বেশ ভালো উপায়ই হচ্ছে। পূর্বের অবস্থায় সে আর নেই এখানে। এই যে আইনের লোক সবাই পুনরায় তার হাতের মুঠো এসে গেছে। আর তাদের হাতের মুঠো এনে দিয়েছে কে? স্বয়ং নিজাম চৌধুরী। অবিশ্বাস্য হলেও সত্যি যে নিজাম চৌধুরী অতনুর প্রস্তাবে রাজি হয়েছে। উপমার শৌকতের মাধ্যমে পারিবারিক সম্পর্ক স্থাপনে সে একমত। কিভাবে এই ম্যাজিকটা হলো তাকে আর বলতে হবে? মন্ত্রী সাহেব খুব ভালো করে জানেন পলিটিক্যাল ক্যারিয়ারে তার আদরের সন্তান পুত্রকে একটা পাকাপোক্ত স্থান পেতে একমাত্র অতনুই সাহায্য করতে পারে। নিজের চিন্তা শক্তির উপর একটা আস্থা আছে না অতনুর? সমস্যা শুধু এক জায়গায়, বড় বাবা। তার তরফ থেকে কোনো উত্তর এই অবধি এলো না। উফ, আসমাটা কি একটু বোঝাতে পারছে না ওনাকে? অতনু যেহেতু সশরীরে উপস্থিত থেকে বোঝাতে পারছে না, তাই তো বুদ্ধি করে আসমাকে কাজে লাগিয়েছে। মেয়েটা কি ওর প্রলোভনে নরম হলো না? আরে ও তো প্রতিশ্রুতি দিয়েছিল একবার উপমা আর শৌকতের বিয়েতে পরিবারকে রাজি করাতে পারলে নিজাম চৌধুরীর নোংরা দৃষ্টি থেকে পুরোপুরি বেঁচে যেতে পারবে। অতনুই সে ব্যবস্থা করবে। আসমা কি তবে তার কথা বিশ্বাস করলো না? এখন সে এসব নেগেটিভ চিন্তা অতনু করতে চায় না। আসমা নিশ্চয়ই পারবে বড় বাবাকে রাজি করাতে, তাকে পারতেই হবে। কি মন্ত্রী সাহেবের ডান হাত, একা একা বসে কি করছেন? স্যালের বাইরে থেকে কৌতুকপূর্ণ তেজক একটি কণ্ঠ ভেসে এলে কল্পনার জগতে ইস্তফা টানলো অতনু। হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বলল, আরে ওসি সাহেব যে, তা হঠাৎ কি মনে করে? ভাবলাম একা একা বসে বোর হচ্ছেন কি না, খোঁজ নিয়ে যাই। আপনাদের আপ্যায়নে বোর হওয়ার ফুরসত আছে? শ্লেষাত্মক স্বরে মন্তব্য করলো অতনু। তা দেখে রকিবুলও হাসলো। বেশ, তবে থাকুন, আমায় একটু বেরোতে হবে, ওপর মহলের চাপ, আপনার কেসটা বেশ প্রেশার দিচ্ছে।
হাতের তালুতেই কিছুটা তামাক ডলে নিয়ে মারির কাজটায় চেপে বসাতে বসাতে নিয়ে বলল রকিবুল। অতনু বুঝলো এ আবার টাকা খেতে চায়। মেজাজটা চট করে খারাপ হয়ে গেল ওর। যত দেয়া হচ্ছে ততই যেন মুখটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এখন মেজাজ দেখানোর সময় নয়। জোরপূর্বক তাই হাসি বজায় রেখে অতনু বলল, আপনি তো বুদ্ধিমান মানুষ, জানেন কি করে প্রেশার কমাতে হয়। সেসব কি আর আমার হাতে আছে? সব তো আপনার। আর ঠিক আছে, চলি। কোনো কিছুর প্রয়োজন হলে কনস্টেবল রইল, ওকে বলবেন। কথা অসম্পূর্ণ রেখে বাঁকা হেসে বেরিয়ে গেল রকিবুল। ওর গমন পথে তাকিয়ে অতনু একটা গালে বসিয়ে শান্ত হয়ে গেল। কিছুটা সময় এরপর পায়চারি করলো হাত মুড়ে। একবার গিয়ে পাটি বেছানো মেঝেতে বসে রইল। অপেক্ষার ফুরাচ্ছে না ওর। যত দ্রুত সম্ভব বিয়েটা ফাইনাল করা প্রয়োজন। উপমা আর শৌকতের বিয়ের দিনটাই তো হতে চলেছে ওর মুক্তির দিন। তারপর ও সব ঠিক করে দিবে, সব। বাড়ি ফিরল উপমা দৌড়তরু বুকে। কোনো কুসংস্কার ও মানে না, কিন্তু সকাল থেকে ডান চোখটা এত লাফাচ্ছে, মনে হচ্ছে যেন বিপদের ছায়া প্রেতের মতো নৃত্য করছে ওর মাথার উপর। ধারণা যে ভুল নয় তা উপমা বুঝতে পারলো ড্রয়িং রুমে পা দিয়ে। পুরো ড্রয়িং রুম জুড়ে ভৌতিক নীরবতা। একজন ব্যক্তিরও উপস্থিতি নেই এখানটায়। প্রতিদিন অন্তত সন্ধ্যা চায়ে সবাই বসে একসাথে, আজ তারা কেউ নেই। উপমার উপর কি একটু বেশি রেগে আছেন মামা মামি? শুক্র ঢুক গেলে চারিদিক পর্যবেক্ষণ করতে করতে উপমা যখন সিঁড়িতে পা রাখবে, ঠিক তখনই রান্নাঘরের দরজার কাছ থেকে ভেসে এলো একটা গম্ভীর গলার স্বর। কোথায় ছিলে তখন উপমা? চমকে উঠে ফিরে তাকালে উপমা দেখতে পেল ম্যাক মন্ত্র স্বরটি আর কারোর নয়, বরং তার প্রিয় ভাবি আসমার। উপমার মনে হলো সে যেন একটু সাহস পেয়েছে ভাবিকে দেখে। রেলিংটা চেপে ধরে সে গুছিয়ে বলতে চাইলো কিছু। তৎক্ষণাৎ ওর মিথ্যা ধরতে পেরে অনাগ্রহে হাত তুলে আসমা ওকে থামিয়ে দিয়ে বলল, কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বড় বাবার ঘরে এসো, কথা আছে। চেনা গলার অচেনা সুর। উপমার হুট করে ভীষণ মন খারাপ লাগলো। কোনো রকমে মাথা হেলিয়ে নিঃশব্দে গুটি গুটি পায়ে সে ঘরের দিকে পা বাড়ালো। তা দেখে ছোট্ট করে শ্বাস বেরিয়ে এলো আসমার অন্তঃকরণ থেকে। প্রতিপক্ষের সাথে এক্কা দোক্কা খেলায় প্রথম বাজিয়ে রাখা হলো এই মেয়েটাকে। বিজয় যাই হোক না কেন, খেলার সবচেয়ে বড় প্রভাব এই মেয়েটার উপরেই পড়বে। বিষয়টা দুঃখজনক। ভাবির নির্দেশ মতো দ্রুত হাতে কাপড় পাল্টে গোসল সেরে উপমা সোজা নেমে এলো বড় মামার ঘরে। ও যখন প্রবেশ করেছে তখন মামা ইজি চেয়ারে চোখ বুজে চুপচাপ মাথা এলিয়ে রয়েছেন। উপমার মনে হলো মামা বুঝে ঘুমিয়েছে। ডেকে তুলে ডিস্টার্ব করতে ইচ্ছে হলো না ওর, তাই ফিরতি পথ ধরতে চাইছিল। চৌখাট থেকে যখন ও ফিরে যাবে তখন পেছন থেকে ভীষণ শান্ত গলায় মামাই ডেকে উঠলেন, ঘরে এসো উপমা। বড় মামা বাড়িতে থাকলে উপমাকে তার এই নামে খুব কমই ডাকেন। হয়তো আনন্দী নয়তো মামুনির সম্বোধনে ডাকেন। উপমা ডাকলে বুঝতে হবে তিনি কোনো কারণে রেগে আছেন। উপমা ভয় পেলেও মামার সামনে এখন তাকে মিথ্যা বলতে হবে। ওদিকে উপমাকে ঘরে ডেকে হেলান দেয়া থেকে সোজা হয়ে বসেছেন রঞ্জু সাহেব। চুপচাপ তিনি পর্যবেক্ষণের চেষ্টা করছেন বিশ্বাস ভঙ্গকারী সন্তানদের চোখ মুখের ভাব কেমন হয়। খুব অদ্ভুতভাবে ওনার নজরে আসছে ঠিক পূর্বের মতো সহজ সরল স্বাভাবিক লাগে ওদের, যতটা আগে লাগতো। উপমাকে এক কথা দুবার বলতে হয় না। মামা ডাকা মাত্র সে চুপচাপ এসে বিছানায় পা ঝুলিয়ে বসেছে, কিন্তু মামার তীক্ষ্ণ দৃষ্টির সামনে কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। কথাটা অবশ্য পুনরায় মামাই শুরু করলেন। সাবলীলভাবে প্রশ্ন করলেন তিনি উপমাকে, 12:30টার পর থেকে এই সন্ধ্যা অবধি কোথায় ছিলে তুমি? উপমা জানতো বাড়ির কেউ না কেউ তাকে এই প্রশ্ন করবে। হুন্ডা চেপে ফিরতি পথে পুরোটা রাস্তা ও মিথ্যা একটা অজুহাত মুখস্থ করে এসেছিল, কিন্তু মামার সামনে এসে ওর মুখস্থ মিথ্যাটা গলা দিয়ে বেরোতে চাইছে না। আমতা আমতা করতে করতে অপর প্রান্ত থেকে আহত স্বরে মামা শোধালেন, স্নেহের বিপরীতে এত বড় বিশ্বাসঘাতকতা করতে তোমার একটুও বাধলো না উপমা? কি করে পারলে তুমি? এই প্রশ্নটা শুনেই উপমার সমস্ত অস্থিরতা এক নিমিষে উধাও হয়ে গেল। শির দ্বারা বেয়ে শীতল রক্তের স্রোত নেমে যাওয়াটা টের পেল ও। সবিস্ময়ে চট করে দাঁড়িয়ে পড়লে শুনতে পেল মামা পুনরায় বলছেন, ভেবেছিলাম তোমাকে অন্তত ঠিকঠাক আমার আদর্শে বড় করতে পারছি, কিন্তু তুমি তো আমাকে ভুল প্রমাণ করে দিলে মামুনি।
তুমিও সেই তোমার মায়ের পথেই হাঁটলে। সে পথে শুধুমাত্র কাটা ছাড়া কিছুই নেই, জেনেও। তীব্র অপরাধ বোধে বৃদ্ধ উপমার আপনা থেকে মাথা নেমে এলো। নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে দিতে সে বিড়বিড় করলো, রনক খুব ভালো ছেলে মা। তোমার লজ্জা করছে না পিতৃতুল্য মামার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে? আমার শিক্ষা তাহলে তোমাকে বেঈমানের পাশাপাশি বেয়ারা হতে শিখিয়েছে? মামা প্লিজ আমাকে আমাকে মাফ করে দাও। ছুটে সে মামার পায়ের কাছে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল উপমা। হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু মামার থেকে এ যাত্রায় ওর ক্ষমা পাওয়া হলো না। মুখ ফিরিয়ে ঘুরতর অবিশ্বাসের সাথে উনি বললেন, আমার কন্যা একজন গুন্ডা মস্তানের সাথে মেলামেশা করছে। এ কথা স্মরণে এলেও আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে। আমি তো তাহলে অযোগ্য প্রমাণিত হলাম উপমা। তোমাকে তোমার ভাই অতনুকে মানুষ করতে পারলাম না, এর দায়ী শুধুমাত্র আমার, শুধুমাত্র আমার। না না মামা, এ কথা বলো না। তোমার কোনো যোগ্যতা নেই, তোমার কোনো অযোগ্যতা নেই, ত্রুটি নেই। ভুল সব আমার। আমি অপরাধ করেছি বলতে হলে আমাকে বলো, নিজেকে নয়, রনককেও নয়। রৌনকের নামটা ক্ষীণ গলায় নিলেও মামার কানে ঠিক পৌঁছে গেল। জবাবে তিনি যেন স্তব্ধ হয়ে পড়লেন। সাথে সাথে হাত জোর করে অপরাধীর ন্যায় নত মাথায় ক্রন্দনরতা উপমার প্রতি বাৎসল্য আবেগ এক ফুটাও কমেনি। বুকের যন্ত্রণা ওনাকে স্মরণ করে দিল। শেষ আশা নিয়ে তাই সোজা সাপটা প্রশ্ন করলেন, এই পর্যায়ে তুমি কি করতে চাইছো উপমা? বলো, তোমার মুখ থেকে আমি শুনতে চাই। আজকের এই পরিস্থিতিতে তোমার কি ভূমিকা হওয়া উচিত, আর আমার থেকে তোমার এক্সপেকটেশন কি? আমি শুধু তোমার থেকে ক্ষমা চাই মামা। ক্ষমা তুমি পাবে যদি চুপচাপ আমার কথা মেনে নাও। উত্তরটা দিতে সময় নিলেন না রঞ্জু সাহেব। সাথে সাথে বললেন, কিন্তু আদৌ তুমি আমার কথা মানতে পারবে কি না? এই কথায় উপমা যেন বুঝে গেল মামা তাকে কোন কথা মানতে বলতে পারেন। তাকে নিশ্চয়ই রৌনককে ভুলতে হবে, কিন্তু এটা তো অসম্ভব তার পক্ষে। কন্যা সত্তার ঊর্ধ্বে গিয়ে এই পর্যায়ে রৌনকের প্রণয়িনী সত্তা ওর ভেতরে বিদ্রোহ করে উঠল। রুদ্ধ কণ্ঠে অজান্তেও বলে ফেলল, সব মানতে পারবো মামা, শুধু রনককে ছাড়তে বলো না, ওটা আমার দ্বারা সম্ভব হবে না। ভাগ্নির এই উত্তরে রঞ্জু সাহেব বুঝতে পারলেন ছেলেটা সম্পূর্ণরূপে বশ করে ফেলেছে তার ভাগ্নিকে। ওর শিকল ছেড়ে উপমাকে বের করে আনা এতটাও সহজ হবে না। তবু তিনি ধৈর্য ধরে চেষ্টা করবেন। তবে সমস্ত চেষ্টা বিফলে গেলে একটা পথেই তখন এগোতে হবে, যে পথের সন্ধান অতনু দিয়েছিল তাকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।